আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সেনাবাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণে প্রধান উপদেষ্টার আহ্বান, দেশের সম্মান অটুট রেখে জনগণের জন্য কাজ করায় প্রশংসা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে প্রেস উইংয়ের তথ্য, দ্রুত গতিতে দেশে এনে বিচার করার ঘোষণা। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা আপিল বিভাগেও বাতিল, পরিবেশ হলেই দেশে আসবেন বলে লন্ডন থেকে ফিরে জানালেন সালাউদ্দিন। গাইবান্ধার দুর্গম চরে দুস্থদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। নীলফামারীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরু সোমবার, প্রথম ম্যাচে হোস্ট সিলেটের প্রতিপক্ষ রংপুর ও সন্ধ্যার ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে প্রবাসী ও পর্যটকদের জন্য সৌদি সরকারের 7টি পরিষেবার ফি কমানোর খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। একদিকে বিশাল ট্যাঙ্কের বহর, অন্য প্রান্তে হাজার হাজার যোদ্ধার সম্মিলিত আক্রমণ, বিস্ফোরণ আর অনবরত গুলির শব্দে প্রকম্পিত চারদিক। শত্রুপক্ষকে ঘায়েল করতে আক্রমণ, কৌশলী অবস্থান দুই পক্ষেরই। আসলে এটা কোনো যুদ্ধ নয়। 55 পদাতিক ডিভিশনের রাজবাড়িতে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলনের চিত্র। এই অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ঘণ্টাব্যাপী চলা অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। পরে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। সকল পরিস্থিতিতে যে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের পাশে থেকে সব সময় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে
জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, শেখ হাসিনার বাবার হত্যাকারীদের যেভাবে বিদেশ থেকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হয়েছিল, ঠিক সেভাবেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। তারা আরও বলেন, যদি বর্তমান অন্তর্বর্তী সরকার না পারে তাহলে পরবর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। মোস্তফা মল্লিকের আরেকটি রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। সম্মেলনের শুরুতেই জুলাই ঘোষণা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই ঘোষণাপত্র নিয়ে এটার কি ডেভেলপমেন্ট কাজ হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের পাঠানো চিঠির জবাব এখনো দেয়নি ভারত, তবে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে। পাপাচার তো শেষ নাই, এগুলো এবং এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরও দ্বিগুণ, আরও অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার দ্রুত গতিতে করতে পিবিআই কাজ করছে বলে জানিয়েছে প্রেস উইং। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে ওই আদেশ দেন সর্বোচ্চ আদালত। রাজনৈতিক উদ্দেশ্যেই মামলা করার পাশাপাশি নির্মমভাবে তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন আইনজীবীরা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। চাঁদাবাজির অভিযোগে 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা করে। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে আবেদন করা হলে হাইকোর্টের বেঞ্চ ওই 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক বলেন, কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হলেও ওই টাকা কখনো উদ্ধার করা যায়নি, এমনকি কোথায় গিয়েছে তাও বলা হয়নি। আর অনেকদিন পর মামলা হয়েছে, যা আইনসিদ্ধ ছিল না। তারেক রহমানের আইনজীবী মাহমুদ্দিন খোকন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা। জনাব তারেক রহমান এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভবিষ্যৎ, এটা ফ্যাসিস্ট সরকার অনেক আগেই চিন্তা করেছিল। তিনি হাঁটতেও পারতেন না, তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছিল। কিন্তু আজকে দেখা গেল যে মামলাগুলোতে তাকে এত টর্চার করা হলো, সেটা আজকে প্রমাণ হলো যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এই মামলাগুলোর ব্যাপারে তাকে টর্চার করা হয়েছে। শুনানি শেষে আদেশ দেন জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ। আজকে এই মামলাগুলো থেকে এবং রায় থেকে প্রমাণিত হয়, আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। আইনজীবীরা জানিয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে মানহানি সহ কয়েকটি মামলা এখনো বিচারাধীন আছে। তবে এই মামলার সাথে তার দেশে আসা না আসার কোনো সম্পর্ক নেই বলে জানান তারা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি বলে দেশে ফিরছেন না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ফিরে সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন, শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনের ধারণা না দিয়ে সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবি জানিয়ে তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে, তবে সরকারের ছত্রছায়ায় কোনো কিংস পার্টিকে সমর্থন দেবে না। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লন্ডন সফরের পরপরই লন্ডনে যান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
14 দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন তিনি। গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচাইতে জরুরি কাজ। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন সালাউদ্দিন আহমেদ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের কি দিক নির্দেশনা আর কবে দেশে ফিরবেন তিনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফেসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। কোনো কিংস পার্টিকে বিএনপি সমর্থন দেবে না বলেও মন্তব্য করেন তিনি। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগুনের ঘটনার 11 দিন পর রবিবার থেকে খুলে দেয়া হয়েছে সচিবালয়ের 7 নম্বর ভবনের নিচের অংশ। পুড়ে যাওয়া 6, 7, 8 এবং 9 তলা ছাড়া নিচের 5টি তলায় কাজ শুরু করেছে মন্ত্রণালয়গুলো। আগুন লাগা তলাগুলোতে ধোঁয়া মোছার কাজ চলছে। ঠিক করা হচ্ছে বিদ্যুৎ সংযোগ, পানির লাইন, কম্পিউটার কানেকশন। ভবন পরিদর্শন করে গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান জানান, ভবনের নিচের 5 তলায় স্বাভাবিক কাজ শুরু হয়েছে। আগুন লাগা 4টি তলার মেরামতের কাজ চলছে, এজন্য প্রয়োজন 10 থেকে 15 দিন। সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থানে নিরাপত্তা আরও জোরদার করা উচিত বলে মনে করেন শ্রম সচিব। দেশের সেন্সিটিভ জায়গা এবং দেশের আসলে বলবো যে যেখান থেকে দেশ পরিচালনা হয়, সেখানে আমি মনে করি যে এটাকে সিকিউরিটি এবং ফায়ার সেফটির দিক থেকে হাইয়েস্ট পর্যায়ে আসলে মেজার নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং এটা আমাদের জন্য একটা লার্নিং। 12 থেকে 15 বছর একই পদে কাজ করছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কয়েক হাজার চিকিৎসক। একাধিক ডিগ্রি থাকার শর্ত পূরণ করে যোগ্যতার মাপকাঠিতে থাকার পরও কমপক্ষে 10 বছরের জুনিয়রদের অধীনে কাজ করতে গিয়ে মনোবল হারাচ্ছেন তারা। পদবঞ্চিত বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম বলছে, এভাবে চলতে থাকলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। জান্নাতুল বাকিয়াকে কার রিপোর্ট। যার আন্ডারে আমি কাজ করতেছি সে 27 বিসিএস, আমার প্রায় 10 বছরের জুনিয়র। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পদবঞ্চিত বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক কমিটির মতবিনিময়ে এসে এভাবেই নিজের বঞ্চনার কথা বলছিলেন ডাক্তার শামসুন নাহার লাইজু। এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তার মতো অনেকেই। ছাত্র এবং শিক্ষকের সংখ্যা 30:1, এটা না হওয়ার কারণে এই বছরের জানুয়ারির পর থেকে ওয়ার্ল্ড ফেডারেশনের যে স্বীকৃতি, বাংলাদেশের চিকিৎসকরা বাইরে চাকরি করতে পারবে না, চাকরি যোগ্যতা হারাবে। এটা কতটা রানিং? পদবঞ্চিত চিকিৎসকরা বলছেন, প্রশাসন সহ অন্য ক্যাডারে পদোন্নতি হলেও স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে এই ব্যতিক্রম চলছে বছরের পর বছর ধরে। বর্তমানে 37টি মেডিকেল কলেজ, নানা স্পেশালিটি চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা শিক্ষা ব্যাহত হবার ফলে কর্মদক্ষ এমবিবিএস, বিডিএস ও পোস্ট গ্রাজুয়েট ডাক্তার তৈরি হবে না। আমরা যখন 250 পোস্টের জন্য চাহিদা দিলাম, এটা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে যার টেবিলে গেল কাটতে কাটতে সেটা 29টা পোস্টে চলে আসলো। আজকে যদি নির্বাহী আদেশে সুপারনিউমারি প্রমোশন যদি আমলাদের হইতে পারে, পুলিশ হইতে পারে, কেন আমাদের চিকিৎসকদের চিকিৎসা শিক্ষায় হবে না? চিকিৎসকরা বলছেন, যে মানুষের সেবার জন্য শপথ নিয়ে তারা চিকিৎসক হয়েছেন, তাদের জিম্মি করে কোনো কর্মসূচি তারা দেবেন না। তবে দেয়ালে পিঠ ঠেকে গেলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ার করেন তারা। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, 80 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 9 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে আলাদা 3টি মামলা হয়েছে। রোকসানা আমিনের রিপোর্ট।
ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এছাড়া স্ত্রীসহ তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। এসব অভিযোগে তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। এ নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলার বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক। আরও তথ্যাদি পাওয়া গেলে, আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে। তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে দুদক। সৈয়দ আবেদ আলী জীবন গাড়ি চালক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ঢাকার বিরুদ্ধে 12টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ। এছাড়া নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাবেক মেয়র মুজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দেশ জুড়ে জেঁকে বসা শীতে চরম ভোগান্তিতে উত্তরের জনপদ। হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির গাইবান্ধার জনজীবন। এমন পরিস্থিতিতে জেলার সুন্দরগঞ্জের দুর্গম পোড়ার চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71। মানবিক সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোয় সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। গাইবান্ধার কামারজানি ঘাট। শৈত্যপ্রবাহের কুয়াশা ভেজা সকালে তিস্তা পাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, অপর পাড়ের জনপদের জীবন জীবিকা ততটাই দারিদ্র। রোগ শোক আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। নদী পেরিয়ে সুন্দরগঞ্জের পোড়ার চর। এমন অবস্থায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71-এর সহযোগিতায় এই জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। মাথার ব্যথা, বুকের সমস্যা, জ্বর, সর্দি, মাথা ব্যথা, ফ্রিতে ওষুধ পায়া অনেক খুশি হলাম। ওষুধ পায়া আমার বাচ্চার অনেক উপকার হয়েছে। কাজকর্ম করতে পারি না, হাতে খিচ দিয়ে এসে ওষুধ পাচ্ছি। আমার খুব ভালো লাগছে। অতিরিক্ত বিষের জন্য ঘাটা একটা পাই না বা আমরা সেই বিষের ওষুধ নিবে আসছি। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। আজকের ওষুধ পাইলাম, খুব উপকার হলো। কম্বল পাইলাম, খুব কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি, শীতকালের জন্য উপকার হয়েছে। ভালো কষ্ট ছিল, এখন কম্বল ফেলার শীত কমবে। মানজার সমস্যা, তারপরে সেও সমস্যা। আগে শীতে কষ্ট হয়েছিল, এখন কম্বল ওষুধ পাইছি, আমার একটু সুবিধা হয়েছে। সুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র প্রদান করা হলো। ব্যাচ 71-এর পক্ষ থেকে প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি। অসহায় দুস্থদের মাঝে কম্বল ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্য আমার এলাকার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কম্বল এবং ওষুধ বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে, চিকিৎসা দিয়েছে, এজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে ব্যাচ 71 এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নীলফামারীতে বিকেল থেকে সকাল পর্যন্ত থাকছে কুয়াশাচ্ছন্ন। হিম শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতবস্ত্রের অভাবে এ অঞ্চলের স্বল্প আয়ের মানুষ পড়েছেন দুর্ভোগে। নতুন বছরের উপহার হিসেবে অসহায় শীতার্ত এসব মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের তথ্যে আল মুকসিদের রিপোর্ট। 2 দশক ধরেই ট্রাই ফাউন্ডেশন সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইংরেজি নববর্ষে উত্তরের হিমালয়ের কাছাকাছি নীলফামারীতে শীতের তীব্রতা বাড়ায় মানুষের জনজীবন যখন স্থবির, তখনই ট্রাই ফাউন্ডেশন শীত বস্ত্র হিসেবে কম্বল উপহার নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এতিম ও অসহায় মানুষ নতুন বছরে কম্বল হাতে পেয়ে দারুণ আনন্দিত। আমরা গরিব মানুষ দিন মিলে দিন খাই, কিছু করি পাই না। আমরা কষ্ট লোক তো বিরাট উপকার পেয়ে যা আল্লাহ দেয় আছে তা আল্লাহ ধন দৌলত বেশি করে দেব। ট্রাই ফাউন্ডেশন থেকে কম্বল দিচ্ছে, এই কম্বলটি পেয়ে আমরা খুব খুশি হলাম। ঘর থেকে বের হয়েছি না, একটা কম্বল দিলি আমার অনেক উপকার হইবে, ঠান্ডা যাইবে। আমরা ইতিমখানায় থাকি, আমাদের এই শীতের দিনে খুব কষ্ট হয়। আমাদেরকে ট্রাই ফাউন্ডেশন থেকে কম্বল বিতরণ করেছে, এজন্য আমরা অনেক খুশি। আমরা ট্রাই ফাউন্ডেশনের জন্য দোয়া এবং শুভকামনা রাখি, আল্লাহ তাআলা যেন উত্তম প্রতিদান তাদেরকে দান করে। প্রতি বছর এসব অসহায় ও শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এটি একটি মহৎ উদ্যোগ, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। সমাজের মধ্যে যারা বিত্তবান আছি, গরিব মানুষের পাশে আসব, তাহলে আমাদের এই অভাবী মানুষগুলো তারা উপকৃত হবে। শীতের সময় যে বিভিন্ন রকম শীতের রোগবালাই বেড়ে যায় এবং মানুষের যে কষ্ট হয় শীতের শীতজনিত কারণে, এই সময় শীতের বস্ত্র দরকার। তো চ্যানেল আই ট্রাই ফাউন্ডেশন যে এই ধরনের মহৎ উদ্যোগ নিয়েছে, এটা অবশ্যই ধন্যবাদ। এবং আমি বলবো সমাজের অন্যান্য বিত্তবান লোক এগিয়ে আসুক এবং এর পাশাপাশি সবাইকে শীতবস্ত্র বিতরণ করুক। সমাজের বিত্তবান মানুষগুলো সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলছেন স্থানীয় প্রশাসন। ট্রাই ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ যে এই যে আমাদের নীলফামারীতে শীতার্ত দুস্থ ব্যক্তিদের মধ্যে এই রকম শীতে ওনারা কম্বল বিতরণ করছেন। আমাদের সরকারের পাশাপাশি এদেরকে এগিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। আসলে এখানে অনেক শীতবস্ত্র দরকার। আমরা এ পর্যন্ত যেটা পেয়েছি, এরকম বেসরকারি সংগঠনগুলো যদি তাদেরকে হেল্প করতে এগিয়ে আসে তাহলে অনেক উপকৃত হব আমরা। তীব্র শীতে দেশের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার বিপিএল এর আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। ঢাকার প্রথম পর্ব শেষে সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সিলেট পর্ব। দুপুর 1:30টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে হোম টিম সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যা 6:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে সিলেট থেকে জানাচ্ছেন তানভীর আহমেদ। রংপুর রাইডার্স ও হোম টিম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসরের সিলেট পর্ব। ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ঘাম জড়িয়েছেন দুই দলের ক্রিকেটাররা। এক ম্যাচ খেলে জয়ের মুখ না দেখা সিলেট স্ট্রাইকার্স তাদের হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে জিততে চায়। দলের ফিল্ডিং কোচ আশা করছেন এই পর্বে ভালো করবেন তারা। হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে, হোপফুলি আমরা মানে যে কাজটা আমাদের করা দরকার, প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাআল্লাহ আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা এখান থেকে হয়তো উইনিং ফ্রেজে ফিরব। অন্যদিকে কাগজে কলমে তামিমের ফরচুন বরিশাল শক্তিশালী দল হলেও মাঠে তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তাসকিন এনামুলের রাজশাহী। আমাদের টিমও ভালো একটা পজিশনে আছে, সবাই ভালো আত্মবিশ্বাস আছে, ব্যাটসম্যানরা ভালো করতেছে, বলাররাও মোটামুটি ভালো হচ্ছে। প্রত্যেক ম্যাচটাই হলো চ্যালেঞ্জ হবে আমাদের জন্য, ইভেন এগেনস্ট টিম যারাই আছে। ক্রিকেট প্রেমীদের জন্য চায়ের দেশ সিলেটে জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে বিপিএল এর এই পর্ব। বিপিএল এর জন্য প্রস্তুত সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নিজেদের মাঠে টেবিলের শীর্ষে থাকা রংপুরকে হারিয়ে এবারের আসরের প্রথম জয় তুলে নিতে চায় সিলেট স্ট্রাইকার্স। এদিকে দিনের অন্য ম্যাচে রাজশাহীকে হারিয়ে জয় ফিরতে চায় তামিম ইকবালের ফরচুন বরিশাল। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান মারা গেছেন। রবিবার দুপুর 1:10 রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 92 বছর বয়সী খ্যাতিমান এই অর্থনীতিবিদ নিউমোনিয়ায় ভুগছিলেন।
আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। গাজায় একদিনে ৩০টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আল গুলা নামে একটি পরিবারের হামলায় শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৪৫,৬৫৮ জন নিহত হয়েছেন। ইসরায়েলের কাছে $৮০০ কোটি অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে তার মধ্যে যুদ্ধবিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে। এছাড়া গোলা ও যুদ্ধবিমানের জন্য আকাশেই নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীর তালিকায় রয়েছে। তবে ইসরায়েলের কাছে এসব অস্ত্র বিক্রি করতে হলে বাইডেন প্রশাসনের এই প্রস্তাব আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন পেতে হবে। এবার জানাবো আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদের নাটক জন্মদাগ। আফরান নিশো, মেহজাবিন ও অর্ণব অন্তু অভিনীত প্রেম ও প্রতারণার গল্পে সাজানো এই নাটক। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। নিটোল টাটা বিশেষ সংবাদ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মার্টফোন অ্যাপ্লিকেশন অ্যাবসার প্রবাসী ও পর্যটকদের জন্য 7টি পরিষেবা ও এর জন্য আপডেট ফি চালু করেছে। দেশ থেকে সাময়িকভাবে প্রস্থান এবং পুনঃপ্রবেশের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সরকারি অ্যাপ প্ল্যাটফর্ম অ্যাবসার সম্প্রতি বেশ কয়েকটি নতুন পরিষেবা চালু করে। এর মধ্যে রয়েছে রেসিডেন্স পারমিট, যা স্থানীয় ভাষায় ইকামা নামে পরিচিত। প্রবাসীদের জন্য পাসপোর্টের তথ্য আপডেট করার খরচ নির্ধারণ করে দিয়েছে অ্যাবসার। এবার জানাবো কৃষি সংবাদ। চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের ভেতর পরিবেশ আইন অমান্য করে কৃষি জমির মাটি কেটে সরবরাহ করা হচ্ছে ইটভাটায়। এতে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। চট্টগ্রামের সাগর তীরে বসেছে ফুলের মেলা। বাহারি ফুলের সুবাসে মুখর ফৌজদারহাটের ডিসি পার্ক। চোখ জুড়ানো বর্ণিল ফুলের সৌন্দর্য উপভোগ করতে পার্কে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। পর্যায়ক্রমে সব জেলায় ফুল উৎসব ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড স্টেলার আরও একটি এক্সপিরিয়েন্স সেন্টার উদ্বোধন হয়েছে। ঢাকার হাতিরপুলের মোজাফফর টাওয়ারে সুপরিসর স্পেসে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আবুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবু কাউসার উপস্থিত ছিলেন। মঙ্গলবার ছাড়া সপ্তাহের সব দিনই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্টেলার এক্সপিরিয়েন্স সেন্টার খোলা থাকবে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা। স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপিও জমা দেন তারা। যে অভিযোগে তাদের চাকুরিচ্যুত করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা ও নিয়ম বহির্ভূত বলে দাবি তাদের।
গত বছরের ২১ অক্টোবর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ৪ ধাপে ৪০তম ব্যাচের ৩২১ জন প্রশিক্ষণরত সাব ইন্সপেক্টরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নূর বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয় তবে নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে বলে জানান তিনি। সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ থানার উদ্দেশ্যে বের হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিন্নল তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে সেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। এবার খেলার খবর। বিপিএল সিজন 11 চলাকালে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএল এর ১০ম আসরের প্লেয়ার্স ড্রাফট, যেখানে সাকিব আল হাসান, মোস্তাফিজ ও মাহমুদুল্লাহ ছাড়াও রয়েছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। আইপিএল চলার সময় একই তালে চলবে পিএসএল। আইপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের বড় অংশই মাতাতে চলেছেন পিএসএল। বাংলাদেশি ক্রিকেটারদের ২ ভাগে প্ল্যাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয় রয়েছেন। ১৯ দেশের ৫১০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন পিএসএল এর ড্রাফটে। এদের মধ্যে আইপিএলে দল না পাওয়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, সাউথ আফ্রিকার ফন ডুসেনের মতো তারকারাও আছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ৮ থেকে ১৯ মের মধ্যে পিএসএল আয়োজনের কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রশিক্ষণ গ্রহণে প্রধান উপদেষ্টার আহ্বান, দেশের সম্মান অটুট রেখে জনগণের জন্য কাজ করায় প্রশংসা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে প্রেস উইংয়ের তথ্য, দ্রুত গতিতে দেশে এনে বিচার করার ঘোষণা। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা আপিল বিভাগেও বাতিল, পরিবেশ হলেই দেশে আসবেন বলে লন্ডন থেকে ফিরে জানালেন সালাউদ্দিন। গাইবান্ধার দুর্গম চরে দুস্থদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। নীলফামারীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরু সোমবার। প্রথম ম্যাচে হোস্ট সিলেটের প্রতিপক্ষ রংপুর ও সন্ধ্যার ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।